কাল করে বিধানসভায় যে ওবিসি বিলটা পাস হয়ে গেল, সেখানে কিন্তু ৭৭ জাতিটা বাতিল হয়ে গেছে এবং ৬৬ জাতি যেটা 1993 সালে যেটা সংশোধনে এসেছিল যে ৬৬ জাতিকে নিয়ে ওবিসিটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু বাহাল লাগলো। 2010 সালে আগে পর্যন্ত যে সমস্ত জাতি এই ওবিসিতে অন্তর্ভুক্ত হয়েছিল তাদেরকে নিয়েই নতুন সংশোধনী বিলে ওবিসি তালিকা প্রকাশিত হলো। এবার যে সমস্ত ৭ জাতিটা বাদ পড়লো, এখন প্রশ্ন হলো অনেকে হয়তো কি হয়েছে প্রাইমারি এক্সামে পাস করে আছে, ইন্টারভিউ দিয়ে রেখেছে, অনেকে পুলিশের পরীক্ষায় ওবিসি সার্টিফিকেট দেখিয়ে পাস করে আছে, অনেকে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দিয়েছে বা অনেকে অন্যান্য এক্সাম দিয়ে পাস করে আছে, হয়তো জয়েন্টটা বাকি। তো তাদের মনে এখন প্রশ্ন যে ওবিসি এই যে নামগুলো ৭ জাতিটা বাদ গেল, তাদের মধ্যে হয়তো তাদের নাম রয়েছে, তো তাদের ক্ষেত্রে এখন কি হবে? তাদের কি সেই ওবিসি সংরক্ষণের মাধ্যমে কি নিয়োগ হবে নাকি তারাও বাদ পড়বে? এই মূলত এই তথ্যটা নিয়ে আজকে উপস্থিত আপনাদের আজকে যুক্তিসঙ্গত ভাবে সেটা আমি দেখাবো যে কি রায় আছে, কি হবে, সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনাদেরকে প্রথমে বলবো, যারা ফেসবুকে দেখছেন প্রত্যেকে ফলো করে দেবেন, যারা ইউটিউবে দেখছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে ইনফরমেশন ভিডিওগুলো তুলে ধরি যাতে আপনাদের হেল্প হয়। তো চলো শুরু করা যাক। প্রথমে বলি, এই যে ওবিসি সংরক্ষণ ব্যাপারটা চালু হয়েছিল 1993 সালে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে চাকরির ক্ষেত্রে সংরক্ষণের জন্য, যাতে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা শিক্ষা অর্থ দিক থেকে পিছিয়ে আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য একটা বিল আনা হয়, যেটা হচ্ছে 1993 সালে। তো সেই সময় মূলত ৬৬ জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তাদেরকে সংরক্ষণের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, সেটা 7% মতো সংরক্ষণ দেওয়ার কথা বলা হয়েছিল। তারপরে 2010 সালে সিপিএম সরকার এটাকে সংশোধনের মাধ্যমে কিছু জাতিকে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে সেটাকে 10% করার কথা বলা হয়েছিল, সেভাবে সেটা বিলটা পাস করা হয়েছিল। এবারে তারপরে 2012 সালে নতুন সরকার গঠন হওয়ার পরে তৃণমূল সরকার আপনারা জানেন ফেলে দিয়েছে। এই সরকার আসার পরে 2012 সালে একটা বিল পাস করে যেখানে কোন সমীক্ষা ছাড়াই বিভিন্ন জাতিকে অন্তর্ভুক্তকরণ করেছে। আমি এটা বলতে চাচ্ছি, দেখুন নতুন করে অন্তর্ভুক্ত করেছে, অবশ্যই সেটা ভালো, কারণ অনেক জাতি এমন ছিল যাদেরকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন ছিল, কারণ অনেক জাতি ছিল যারা গরিব দারিদ্র নিচু সীমায় বসবাস করছিল, তাদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছিল না। তো তাদের অবশ্যই যোগদান করা উচিত ছিল, সেই সমস্ত ধর্মকে ওবিসির মধ্যে আনা উচিত ছিল। কিন্তু ব্যাপারটা হলো কি, সেটা তো নিয়মের মাধ্যমে করতে হতো, একটা নিয়ম প্রসেস আছে যেটা হচ্ছে কি কোর্টের বিচারপতিদেরকে নিয়ে সমীক্ষার মাধ্যমে তুলতে হতো, কিন্তু সেটা কোনো নিয়ম না মানে নিজের ইচ্ছা খুশি নিজের ক্ষমতার বলে যে কোনো জাতিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু 113টা জাতি অন্তর্ভুক্তকরণ করা হয়েছিল। সেটা আমি বলছি না যে কত মুসলিম ঢুকিয়েছে কত হিন্দু, সেটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হলো যে সমস্ত জাতি অবশ্যই পিছিয়ে আছে, যাদেরকে মনে হচ্ছে যে অবশ্যই ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত করা দরকার, তাহলে কি হলো কোর্ট থেকে যে বিচারপতি এনে যে বিভিন্ন এলাকাবাসী সমীক্ষা করার পরে সেই সমস্ত জাতি অন্তর্ভুক্ত করার প্রয়োজন ছিল, কিন্তু সেটা করেনি, নিজের বলপূর্বক ক্ষমতা বলে যে কোনো জাতি অন্তর্ভুক্ত করে দিয়েছিল। এইভাবে মোট তৈরি হয়েছিল 113টা জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেটার ক্ষেত্রে কি হয়েছে, 2012 সালে মে মাসের দিকে একটা কেস ফাইল হয়ে যায় এইভাবে যে অন্তর্ভুক্ত করা হচ্ছে, এর ফলে যারা অরিজিনালি অনগ্রসর জাতি তারা কিন্তু পিছিয়ে পড়ছে চাকরি বাকরির দিক থেকে, পিছিয়ে পড়বে। সেই কেসটাকে করা হয়েছিল, সেই কেসের শুনানি দীর্ঘদিন চলছিল। চলার পরে দীর্ঘদিন পরে কোর্ট থেকে, কলকাতা হাইকোর্ট থেকে লাস্টে তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্তা দুজনেই কিন্তু ডিভিশন বেঞ্চে রায়টা দিয়েছিল যে না, এই যে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ৭ জাতি বা 113টা জাতি, এটা কিন্তু সঠিক নিয়মে পালন করা হয়নি, এটাকে বাতিল করা অবশ্যই হবে। তো যেটা ৬৬ জাতি 2010 সালে আগে পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা যথেষ্ট নিয়মভাবে করা হয়েছে, কিন্তু বাকি যে 113টি জাতি অন্তর্ভুক্ত করা হয়েছে এটা কোনো নিয়ম মানা হয়নি, এটা কোনো যুক্তি নেই। তো সে কোর্ট থেকে বলে দিয়েছিল যে আপনারা ঠিকঠাক ভাবে সমীক্ষা করে আসুন, যদি অরিজিনালি সে অনগ্রসর হয় পিছিয়ে থাকে সেই সমস্ত জাতি, আপনারা সেই সমস্ত জাতিকে আবার তুলতে পারবেন। তো কোর্ট থেকে রায় দেওয়ার পরে যে সরকার ছিল তৃণমূল সরকার, সেই সরকার কিন্তু কোর্টের রায়কে মানতে চায়নি, নিজের ক্ষমতাকে দেখাতে চেয়েছে। তারপরেও কিন্তু তিনি সমীক্ষা ঠিকঠাক ভাবে করেনি, কিছু উকিলকে নিয়ে সমীক্ষা কোথায় করেছে কেউ জানে না, কিভাবে কি করেছে নিয়ে আবার কলকাতা হাইকোর্টে সাবমিট করেছে। সেইভাবে কিন্তু চলছিল, জাতিগুলো ফের আবার সেটাকে আবার কিছু সংশোধন করেছে, মানে এ বি কে ভাগ করেছে, কিছু বি কে নিয়ে এতে নিয়ে চলে গেছে, এ থেকে নিয়ে বি চলে গেছে, এইভাবে করে মোটামুটি আবার সমস্ত ক্যান্ডিডেটকে হ্যারাসমেন্ট করলো। 2024 সালে সমস্ত ক্যান্ডিডেট ওবিসি রিহ্যাবিলিটেশন করতে হলো, নতুন করে ছোড়াছুড়ি করে আবার ওবিসি সার্টিফিকেটকে রিঅ্যাপ্লিকেশন করতে হয়েছে। এবার তারপরে কি হলো, এই যে 2026-এ ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার আসার পরে ওই ৭ জাতিটাকে আবার বাতিল করে দিল, যে
এইগুলো কোনো নিয়ম মানা হয়নি, তার জন্যই কিন্তু এই ভারতীয় জনতা পার্টি এসে মত্তরে প্রথমে এই ৭৭ সম্প্রদায়কে বাতিল করেছে। কারণ এটা কোনো যে নিয়মটা হাইকোর্ট বলেছিল, যে নিয়মটা অরিজিনালি সংবিধানে আছে, সেই নিয়ম মেনে করা হয়নি। তো অ্যাকচুয়ালি তৃণমূল সরকার যিনি ছিলেন তিনি কিন্তু আমাদেরকে সকলের যারা ওবিসি সংরক্ষণের মধ্যে ছিল তাদের সমস্যায় ফেলেছে। কারণ যদি ঠিকঠাক ভাবে সমীক্ষা করতো, অরিজিনাল যারা পিছিয়ে ছিল তাদেরকে যে সংরক্ষণ দিত, তাহলে এই সমস্যা হতো না। বা এই যে ক্যান্ডিডেট গুলো ছিল এত আশা নিয়ে, এত ভরসা নিয়ে, একটা মানুষের কি যখন কোনো সুযোগ সুবিধা ভোগ করে থাকবে দেখবেন তার সেটা না হলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তো এখন যখন এই ৭ জাতিটাকে বাদ দেওয়া হয়েছে, অনেকে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা পাচ্ছে। এটা কিন্তু দায়ভার একমাত্র তৃণমূল সরকার, আর কেউ এই দায়ভার নয়। তেনার জন্যই এই সমস্যার মধ্যে আজকে সকলে পড়তে হয়েছে। অনেকে পরীক্ষা পাস করে জয়েন করবে, অনেকে ইন্টারভিউ দেওয়া আছে, অনেকের এক্সাম দেওয়া আছে। এরকম সমস্যা সকলে খুব চিন্তার মধ্যে পড়ে গেছে। আগামীকাল কোর্ট তো রায় দিয়ে দিল যে এরকম ৬টি জাতিকে নিয়েই করতে হবে। ২০১০ সালের আগে যারা জয়েন করেছিল সমস্ত জাতিগুলো বাদ দেওয়া হবে। তারপরে কালকেরই মানে ২৯ তারিখে বিধানসভাতে এই বিলটি ওঠে যে ৭ জাতিকে বাদ দিয়ে ৬টি জাতি ২০১০ সালে যেটা আগে ছিল সেটাকে পাশ করার কথা বলা হয়। সেখানে মেজরিটি ভোট পায় ভারতীয় জনতা পার্টি। আর এখানে একমাত্র বিরোধী করেছে আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী। তিনি এই বিলের বিরোধিতা করেছে যে একটা জাতিকে মানে বঞ্চিত করে এই বিলটা তৈরি করা হচ্ছে। তিনি বলেছেন যে সকলকে সমীক্ষা করে যারা অরিজিনাল পিছিয়ে আছে তাদেরকে দেওয়া হোক। বাকি আরো যার ছিল, ভারতীয় জনতা পার্টি যেহেতু অনেক সিটে জিতেছে, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি মেজরিটি ভাবে বিলটা পাস হয়ে যায়। সেখানে কিন্তু এই অ্যাকচুয়ালি এখানে দাঁড়ালো এখন যে ৬টি যে জাতিটা ছিল ১৯৯৩ সাল থেকে ২০১০ সালের মধ্যে যারা যুক্ত হয়েছিল, সেই সমস্ত গ্র্যান্টেড পেল, তাদের কোনো সমস্যা নেই। তাদেরকে এনসিএল বলে একটা ভেরিফিকেশন হচ্ছে, সেই ভেরিফিকেশন যোগদান করতে হবে, তারপরে একটা সার্টিফিকেট আবার নতুন করে দেবে। সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু তারা চলতে থাকবে। কিন্তু বাকি যে ৭ জাতি ছিল, সেই ৭ জাতিটা কিন্তু একদমই বাদ পড়েছে। তাদের আর তারা কোনোভাবে এই সার্টিফিকেট দেখিয়ে আর নতুন করে ফর্ম ফিল আপ এক্সাম করতে পারবে না, তারা কিন্তু জেনারেল হয়ে গেল। এখন মেন যে প্রশ্নটা হলো সেটা কি না, যে এই ৭ জাতিটা কিন্তু এর আগে ২০২৪, ২৩, ২২ এই যে বিভিন্ন এক্সাম গুলো হয়েছে, সেখানে কিন্তু অনেকে এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে সংরক্ষণের সুবিধা নিয়ে অনেকে চাকরি পেয়েছে, অনেকে পাশ করে ইন্টারভিউ দিয়েছে, অনেকে হয়তো ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র ভেরিফিকেশন বাকি, জয়েন বাকি। তো এই সমস্ত ব্যক্তি যারা চাকরি পেয়ে গেছে, হয়তো ইন্টারভিউ হয়ে গেছে বা ভেরিফিকেশন হয়ে গেছে, তাদের এখন চিন্তার বিষয় হলো যে তাহলে আমাদের কি হবে? আমরা কি তাহলে এই ওবিসি যে বাতিল পড়েছে তার ফলে কি আমাদেরও চাকরিটা হবে না, বা আমরা চাকরি পেয়েছি আমাদের কি বাতিল হয়ে যাবে? আমরা তো ওবিসি সংরক্ষণের মধ্যে ছিলাম, সেটা থেকে আমরা সুবিধা পেয়েছিলাম, এখন কি আমাদের বাতিল করা হবে? এটা এখন বড় প্রশ্ন। আপনাদেরকে খুব সতর্কভাবে বলে দিই বা খুব ক্লিয়ারলি বলে দিই, ২০২৪ সালে ২২শে মে একটা সুপ্রিম কোর্টে কিন্তু রায় দিয়েছিল যে কোনো গ্যাজেট থেকে, ধরো কোনো নোটিফিকেশন থেকে একটা ফর্ম ফিল আপ হলো, সেটা নিয়োগ চলছে, সেটা ওই গ্যাজেটে যে সমস্ত সংরক্ষণের সুবিধা পেয়েছিল ক্যান্ডিডেটগুলো, সেটা কিন্তু পরবর্তীকালে কোনো চেঞ্জ হলো গ্যাজেটের বা কোনো নোটিফিকেশন চেঞ্জ হলো, সেটা কিন্তু ওই গ্যাজেটে লাগু হবে না। যারা চাকরি পেয়ে গেছে, যারা ইন্টারভিউ হয়ে গেছে, যারা ওই সার্টিফিকেট দেখিয়ে হয়তো ভেরিফিকেশন হয়ে গেছে, জয়েন বাকি, বা আপনার এক্সাম দিয়েছে ওই সার্টিফিকেট দেখিয়ে, তাদের কিন্তু কোনোভাবে লাগু হবে না। এটা ২০২৪ সালে ২২শে মে আপনাদের কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আপনারা চাইলে আমার কমেন্টে জানাবেন, আমি সেটা অর্ডারটা দিয়ে দেবো। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে কোনোভাবে গ্যাজেট শুরু হয়ে গেলে, কোনো একটা নোটিফিকেশনের মাধ্যমে তারা গ্যাজেট দিল, সেই গ্যাজেট আমরা ফর্ম ফিল আপ করলাম, আপনার চাকরি পেলেন বা এক্সাম হয়ে গেল, সেই গ্যাজেট আর নোটিফিকেশন পরে করতে কোনো বিল পাস হলো, নোটিফিকেশন আসলো, সে কিন্তু তারপরে কোনোভাবে চেঞ্জ হবে না। তো এই অর্ডার আছে। যদি সরকার জোর করে যদি হচ্ছে বাতিল করা হয়, প্রাইমারি বলো, কলকাতা পুলিশ বলো, গ্রুপ সি গ্রুপ ডি বলো, যদি জোর করে চায় যে না আমরা এখানে বলবৎ করব এই বিলটা, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কেস হবে, আর এই কেস চলতে থাকবে কিন্তু। কারণ যদি সুপ্রিম কোর্টের রায় আছে, কোনোভাবে বলবৎ করা যাবে না। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের কোনোভাবে কিন্তু আপনাদের উপরে এটা বলবৎ হবে না। এটা আমি অর্ডারটা চাইলে আপনারা কমেন্ট করবেন, আমি অর্ডারটা দিয়ে দেবো। সেখানে সুপ্রিম কোর্ট থেকে অর্ডারটা কিন্তু দিয়েছিল। তো এটাই এখন বিষয়। সকলে যে সমস্ত ক্যান্ডিডেট SMS করছে, ফোন করছে, তারা একটাই কথা যে আমাদের প্রাইমারি ইন্টারভিউতে পাস করে আছি, আমরা এবারে ভেরিফিকেশন হবে, তো আমাদের ক্ষেত্রে কি বলবৎ হবে? এটাই সবচেয়ে বড় টেনশন। কারণ মানুষ এখনকার সমাজে, আপনারা জানেন একটা চাকরি পাওয়া কতটা কঠিন। এই সময় দাঁড়িয়ে একটা মানুষ যখন ইন্টারভিউ দিয়ে দেয়, একটা ভালো জায়গায় চলে যায়, হয়তো আশা আছে যে চাকরি পাবে, এই সময় যদি কোনোভাবে সে বঞ্চিত হয়ে যায়, তো সারা জীবন তার দুঃখ শেষ হবে না, বা সারা জীবন সে অনেক চাপে থাকবে। কারণ এখনকার সময় একটা চাকরি পাওয়া অনেকটা কঠিন ব্যাপার। তো সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি অনেক টেনশনের চিন্তা আছে। তো আপনাদেরকে বলছি, আপনাদের কিন্তু যারা ইন্টারভিউ হয়ে গেছে বা ভেরিফিকেশন হয়ে গেছে, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনাদের কি সুপ্রিম কোর্টের রায় আছে বা অর্ডার আছে, সেক্ষেত্রে কোনোভাবে বলবৎ করতে
পারবে না। তাদের ক্ষেত্রে বড় কথা হবে যারা হচ্ছে নতুন করে ফর্ম ফিল আপ করে নতুন করে আপনাদের কিন্তু এক্সাম হবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অর্ডারটা বা এই হচ্ছে বিলটা প্রসেসিং হবে। এটাই মূলত আজকের ভিডিওর মধ্যে জানানো ছিল। আপনারা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যারা দুশ্চিন্তা আছে, যারা চিন্তা করছেন, যে সমস্ত চাকরি প্রার্থী তাদের কাছে যেন পৌঁছে যায়, তারা যেন নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের কোনোভাবে সমস্যা হবে না। প্রত্যেকে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্রত্যেকে ফলো করে রাখবেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে ইনফরমেশন ভিডিওগুলো তুলে ধরি এবং যারা ইউটিউব থেকে দেখছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে থ্যাংক ইউ, ধন্যবাদ আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেশন ভিডিওর সাথে।